ওটা বলছিল 100% কথা, বড়টা বলছিল, আর এগুলা বলছে 80-85। মানে আমরাও দেখতেছি 100% গরুর তো দুধ অনেক বেশি হয়, কারণ অনেক জাত অনেক ভালো হয়, কিন্তু এরকম তো মনে হয় না যে 100% গরু এগুলো তেমন আর কি। আগে লাভ ছিল, কিন্তু এখন তেমন লাভ হয় না। এখন জিনিসের অনেক দাম বেশি, ফিডের দাম অনেক বেশি, ভুসির দাম অনেক বেশি, এইটাই আর কি। এখন এগুলা রাখবো না, একটা একটা করে সব চেঞ্জ করতেছি আর কি। 50 টাকা করে বিক্রি হয়, বাজারে বিক্রি করলে 60, বাড়িতে বিক্রি করলে 50 টাকা। গ্রামের অলস দুপুরগুলো আমায় খুব টানে। গাছের ছায়ায় পুকুর পাড়ে গল্প, নতুন মানুষ দেখেও বাচ্চাদের দে ছুট, খুব মনোযোগ দিয়ে চাচার হাতের কাজ। এক ফাঁকে সাইকেলে করে রঙিন শাড়ির আবির্ভাব বা পুকুরে শৈশবের এক দুর্দান্ত ঝাঁপ, এর সবই আমায় মুগ্ধ করে। আসসালামু আলাইকুম, আমি মারুফা এনিন। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি খামার বন্ধু নিবেদিত কৃষি কথা কৃষকের কথা চ্যানেলের আজকের পর্বে। সবাই কেমন আছেন? আমি ভীষণ ভালো আছি। এমন প্রকৃতির মাঝে থাকলে ভালো না থাকার কোনো অবকাশ নেই, যদিও কিছুটা অসুস্থ। দোয়া করবেন যাতে সুস্থ হয়ে উঠি। আজকে আমি কোথায় এসেছি? এই সুন্দর গ্রামটি কোথায়? এটি হচ্ছে কুড়িগ্রাম মুসল্লিপাড়া। এই গ্রামের সবাই মোটামুটি কৃষির সাথে জড়িত আছেন, এবং আমি যেটি দেখেছি সবাই দেশীয় জাতের গরু লালন পালন করেন এবং সব কিছুই দেশি নিয়ে কাজ করছে। তার মধ্যে আজকে যার কাছে এসেছি তার নাম মোহাম্মদ সাইফুর রহমান। তিনি উন্নত জাতের গাভী মানে ফ্রিজিয়ান জাতটি নিয়ে কাজ করছেন। কেন করছেন সেই বিষয়টি জানার চেষ্টা করব। আশা করছি পুরো আয়োজন জুড়ে আপনারা আমার সঙ্গে থাকবেন। সাইফুর ভাই তাহলে পেশায় একজন কৃষক? জি। আচ্ছা, তাহলে কৃষি জীবন কেমন চলছে একটু শুনি। মোটামুটি ভালোই, আলহামদুলিল্লাহ। আল্লাহ যেভাবে চালায় মোটামুটি ভালোই চলছে। একেবারে আপনাদের কৃষি নিয়েই আর কি জীবন জীবিকা সবকিছু মিলিয়ে? জি, আমরা কৃষি নিয়েই জীবন জীবিকা আমরা পালন করি। আচ্ছা, আপনার এই বাড়িতে পরিবার হচ্ছে দুইটা? জি, আমার বড় ভাই আর আমি এখানে থাকি। মানে সবাই এই কৃষির সাথেই জড়িত? হ্যাঁ, সবাই কৃষি। কৃষি কি কি আছে আপনার শুনি? এখানে তো দেখছি গরু আছে, এছাড়া আর কি করা হয়? এমনি জমি কৃষি আবাদ করি, মাছের পুকুর আছে দুইটা, দুই ভাই আমরা চাষ করি, এটাই আমাদের। আর কোনো মানে বিষয়টা হচ্ছে কৃষির উপর নির্ভর করে যদি পরিবার চালাতে হয় তাহলে শুধুমাত্র গরু লালন পালন করে হবে না, হ্যাঁ, সবকিছু মিলিয়েই করতে হবে। আগে থেকেই কৃষি কাজ করছেন এবং এখনো করছেন, তো কৃষি কাজের কোনো পার্থক্য দেখছেন? অবশ্যই। সেটা হলো আগে যেভাবে আমরা জমি চাষ করছি তখন তো ওইভাবে আমরা ধান টান পাই নাই, কিন্তু এখন একটু উন্নত প্রযুক্তি আসছে, এখন ওই হিসাবে একটু ভালো আমরা পাইতেছি, ধান টান পাইতেছি। আর গরু পালন করতেছি, গরু পালনে তো লাভ তেমন আর কি। আগে লাভ ছিল, কিন্তু এখন তেমন লাভ হয় না। এখন জিনিসের অনেক দাম বেশি, ফিডের দাম অনেক বেশি, ভুসির দাম অনেক বেশি, এইটাই আর কি। এই যে প্রযুক্তির কথা বললেন, প্রযুক্তি বা পদ্ধতির প্রয়োগ, এটি কি আপনি আপনার গরু পালনে কোনো প্রযুক্তির ব্যবহার ঘটিয়েছেন বা কোনো পদ্ধতি গ্রহণ করেছেন? মানে আগের তুলনায় গরু যেভাবে পালন করতেন এখন অন্যভাবে করছেন, এরকম কিছু কি আছে? আমরা কি জানতে পারি আপনার কাছে? অবশ্যই। এখন মনে করেন মোবাইলেই অনেক কিছুই প্রযুক্তি পাওয়া যায়, ডাক্তারের সাথে কথা বলা যায়, সব কিছুই আর কি তাদের কাছে পরামর্শ নেওয়া যায়। কোনো সমস্যা হলে তারা বলে, তাদেরকে ফোন দিলে সব কিছুই পাওয়া যায় আর কি। আগে তো এই প্রযুক্তি ছিল না। আচ্ছা আচ্ছা, মানে আগেও কৃষি কর্মকর্তারা ছিলেন, প্রাণী সম্পদ কর্মকর্তারা ছিলেন, এখনও আছে, এবং তারা সবসময় আপনাদের সহযোগিতায় থাকবে। পাশাপাশি একেবারে হাতের মুঠোয় আপনাদের খামার বন্ধু অ্যাপ আছে, যখন ইচ্ছে তখন যোগাযোগ করতে পারেন। তখনই যোগাযোগ করা যায়। আসলে কি যোগাযোগ করলে পাওয়া যায়? তাদের সাথে কথাও তো সব সময় বলা যায়, বা একটা গরুর সমস্যা হলে সাথে ফোন দিলেই তাদেরকে পাওয়া যায়। ওরা পরামর্শ দেয়, এটা করলে এটা হবে ভালো, আমার সবকিছুই ঠিকঠাক মতোই বলে ওরা আর কি।
আচ্ছা, খামার বন্ধুর মাধ্যমে কি জেনেছেন? আমাকে একটা বিষয় বলেন যে আমার এই সমস্যাটা হয়েছিল, এই সমস্যাটা নিয়ে আমি তাদের সাথে কথা বলেছিলাম, বা ওখানে কি কি অপশন আছে যেগুলো ব্যবহারের সুবিধা পাচ্ছেন? সেটা হলো ব্যবহারের সুবিধা পাচ্ছি। আমার গরুর একবার লাম্পি উঠছিল। আচ্ছা আচ্ছা। তা হঠাৎ ডাক্তারকে এখানে ফোন দিছি, অনেক আসতে সময় লেট হয়েছে, পরে আমি অ্যাপসের মাধ্যমে ওই ডাক্তারকে ফোন দিছিলাম, খামার বন্ধু। মানে ফোন দেওয়ার পরে উনি আর কি উনি ইয়ার লিখে দিছে, পরে ওষুধ নিয়ে খাওয়াইছি, মোটামুটি আরাম। পরে গ্রাম্য ডাক্তার আসছিল, ঠিক আছে, ওইটা ট্রিটমেন্ট ঠিক ছিল। তার মধ্যে খামার বন্ধুর যে একটা হিসাব ছিল, ইয়া দিছিল, একটা অ্যাপ ছিল, মানে গরু কতটুকু খাওয়াই, দুধ কতটুকু হয়, কিভাবে বিক্রি করি, কত টাকা হিসাব, কত টাকা আয়, এগুলা সব হিসাব আর কি ওইটার ভিতরে দেখছি আমি। আচ্ছা আচ্ছা, আমার মনে হয় এখানে আরো প্রশিক্ষণের দরকার আছে। এই অ্যাপটা ব্যবহার কিভাবে করতে হবে, অনেক সময় দেখা যায় কি এক দুইটা প্রশিক্ষণের পরেও অনেকে ভুলে যায়, তাই না? এটা হয়ে যায়, বুঝি না আমরা অনেক। হ্যাঁ, যে কোথায় প্রেস করতে হবে, কোথায় কি করতে হবে, কোন অপশনে যেতে হবে, এটা নিয়ে আরো প্রশিক্ষণের দরকার আছে। এবং এই প্রশিক্ষণের আসলে কোনো বিকল্প নেই, এভাবেই আসলে কৃষিকাজ সহজ হয়, সহজতর হয়, তাই না? আচ্ছা, কি খাবার দাবার দিচ্ছেন গরুগুলোকে? ফিট খাওয়াইতেছি, ঘাস খাওয়াইতেছি, ফেয়ার খাওয়াইতেছি, ভুসি খাওয়াইতেছি। আপনাদের আশেপাশে সবাই মোটামুটি দেশীয় জাতের গরু লালন পালন করে, তুই একটা এরকম উন্নত জাতের গরু দেখা যায়। আপনি এখানে ফ্রিজিয়ান জাতটাকে বেছে নিয়েছেন, এর উদ্দেশ্য কি? উদ্দেশ্য কি, দেশি গরুর গাভীর দুধ হয় 1 থেকে 2 কেজি 3 কেজি হয়, তাতে তো ওগুলা দিয়ে কিছুই হয় না। ওই জন্য চিন্তা ভাবনা করছি, ফ্রিজিয়ান গরুর দুধ হয় 15টা, 20টা, 30টা, 21টা পর্যন্ত হয়। তো 25 কেজি দুধ হলে আমার ইনকাম কত টাকা হয়, আমার আয় কত এবং ব্যয় কত হয়, এই চিন্তা ভাবনা করে এই ফ্রিজিয়ান গরু আমি কিনছি। এখন খামারে যেগুলো আছে সবগুলোই কি দুধের গাভী? সবগুলো দুধের গাভী। কয়টা গাভী দুধ দিচ্ছে? 4টা গাভী দুধ দিচ্ছে। কত লিটার দুধ পাচ্ছেন? দুধ পাচ্ছি মোটামুটি 40 লিটারের মতো। কোথায় বিক্রি করছেন? এই গ্রামেও বিক্রি হয়, আর চায়ের দোকানেও দেই, বাজারেও নিয়ে যায় বিক্রি করি। 50 টাকা করে বিক্রি হয়, বাজারে বিক্রি করলে 60, বাড়িতে বিক্রি করলে 50 টাকা। আচ্ছা, যেভাবে আপনি রেখেছেন ওর খাদ্য ব্যবস্থাপনা, ওর বাসস্থান সবকিছু মিলিয়ে চেষ্টা তো করেন যাতে ওরা সুস্থ থাকে, ভালো থাকে, তারপরও কিছু না কিছু হয়েই যায়। এটা তো ঠিক আছে। আপনার খামারে কোন সমস্যাটি বেশি দেখা যায়? এখন আপাতত মোটামুটি সুস্থই আছে, যে খুরা রোগটা আছে না, এই খুরা রোগটাই বেশি দেখা দেয়, বেশি দেখা যায়। আচ্ছা, এখন কোনোটার আছে না? এখন আপাতত ওষুধ খাওয়াইছি তো, এখন কোনোটার নাই। খুরা রোগ হলে কি করেন আপনারা? সেটা হলো যে পটাশ আছে না, পটাশের পানি দিয়ে দিনে 4-5 বার করে ধুয়ে দেওয়া লাগে, গরম পানি ঢালা লাগে। তারপরে আর একটা ওষুধ আছে, ওষুধটা আনি দেওয়া লাগে, ডরব দিয়ে দেওয়া লাগে, এগুলাই। আচ্ছা, আপনার কাছে কি মনে হচ্ছে, মানে বাড়িতে এই উন্নত জাতের গাভী কয়টা থাকলে আপনি কত লিটার দুধ পেলে মাস শেষে মানে সবকিছু মিলিয়ে প্রফিটে থাকা যাবে, কি মনে হচ্ছে লালন পালন করে? সেটা হলো 10-12টা গাভী হলে, ভালো জাতের যদি গাভী হয়, তাহলে মোটামুটি একটা দুধ ভালো পাওয়া যাবে। তখন বিক্রি করলে হয়তো 10 টাকা ইনকাম আমার বেশি হবে, তখন আমি একটু ভালো চলতে পারবো, এটাই আর কি। ভাইয়া, ফ্রিজিয়ান নিয়ে কত বছর ধরে কাজ করছেন? 8 বছর। 8 বছর। আচ্ছা, এগুলো কি সবই আপনার ঘরে জন্ম নেয়া? জি, এগুলো সবই আমার ঘরে জন্ম। একটু ওদিকে যাই আমরা, একটু এদিকে দাঁড়াই। আচ্ছা, তো কত পার্সেন্টেজের গাভী আছে এখন আপনার কাছে, এটা কি জানা আছে? এইটা নিয়েই যেহেতু আমরা কাজ করি, অবশ্যই তো ডাক্তারের কাছে শুনি, আমরা একটু বুঝি, গবেষণা করি, আমরা একটু বুঝি। তো সেটা হলো, ওটা বলছিল 100%-এর কথা, বড়টা বলছিল, আর এগুলা বলছে 80-85। ডাক্তাররা বলে দিয়েছে, ডাক্তারে বলছে, মানে আমরাও দেখতেছি 100%-এর গরুর তো দুধ অনেক বেশি হয়, কারণ অনেক জাতও অনেক ভালো হয়, কিন্তু এরকম তো মনে হয় না যে 100%-এর গরু এগুলো। ও কত লিটার দুধ দেয়? ওটা 16 লিটার 17 লিটার দুধ দেয় ওটা। আচ্ছা, তাহলে আপনি মনে করছেন এটা 100% না? না না, হ্যাঁ 30-35, at least 28 লিটার তো দেওয়ার কথা। 28 লিটার 30 লিটার তো 100%-এর মতো তো ওইগুলো হয়। আচ্ছা, আর 100% হলে অনেক অসুবিধাও আছে। হ্যাঁ, ওর জন্য আলাদা ব্যবস্থার দরকার আছে, হাঁপাতে থাকে, নানা সমস্যা থাকে। মানে ফ্যান দিয়ে থাকা লাগে সব সময়, কারেন্ট না থাকলে। আর আমাদের এলাকার মধ্যে তো কারেন্ট ওইভাবে থাকে না, গরমের সময় অনেক গরম, অনেক সমস্যা দেয়, তাই না?
আচ্ছা, আর বাকিগুলো সবচাইতে মানে কোনটা থেকে ভালো পরিমাণে দুধ পান আপনি? ভালো ওইরকম পরিমাণে গরু তো নাই, এটা 15টা 14টা 15টা পাই, আর এটা 5টা 6টা। সাইফুর ভাইয়ের সাথে কথা বলতে বলতে লক্ষ্য করলাম তিনি কথা বলছেন ঠিকই, কিন্তু কোথায় যেন ভুল করার আত্মগ্লানিতে ভুগছেন। যেমন কুড়িগ্রাম মুসল্লিপাড়ায় এখানে প্রতিটি বাড়িতে দেশি জাতের গরু গাভী পালন করে, ষাঁড় গরু মোটা তাজা করে হাটে বিক্রি করে, আর ভালো গাভী রেখে দেয়া হয় নতুন বাছুরের জন্য। এভাবেই গরু পালন চলে আসছে যুগের পর যুগ ধরে। সাইফুর ভাইও তাই করতেন। হঠাৎ একদিন সিদ্ধান্ত নিলেন খামারে গাভী তুলবেন, দুধের প্রোডাকশনে যাবেন, কিন্তু ভালো জাতের গাভী না চেনায় পড়তে হয়েছে লসে। কিন্তু কৃষিকাজই যাদের একমাত্র পেশা তারা তো ঘুরে দাঁড়াবেই, তাই ভুল থেকে শিক্ষা নিয়ে নতুন করে আবারও ভালো গাভী কিনে আনবেন বলে জানালেন সাইফুর ভাই। ডেইরি সেক্টর নিয়ে কাজ করতে হলে উন্নত জাত, ভালো গাভী চেনার উপায়, রোগ ব্যাধি সম্পর্কে জানা, সঠিক ব্যবস্থাপনায় গাভী পালন, এর সমস্ত বিষয়ে প্রশিক্ষণ নেওয়া প্রতিটি খামারের জন্য আবশ্যক। তাহলে এখন কি করবেন, কি করতে চাইছেন? সেটা চিন্তা করতেছি। গরু এগুলা যেমন ওই বাছুরটা আছে না, ওই বাছুরটাই ভালো মানের আর কি। এখন এগুলা রাখবো না, একটা একটা করে সব চেঞ্জ করতেছি আর কি, এইটা চিন্তা ভাবনা করছি। কালিং করতে হবে, হ্যাঁ, এগুলো বাদ দিয়ে ভালো গরু নিয়ে আসতে হবে বা গাভী নিয়ে আসতে হবে যেটা থেকে ভালো পরিমাণে দুধ পাওয়া যায়। বাড়িতে দুটো ফ্যামিলি, জি। আর সংখ্যায় কতজন হবেন আপনারা? 9 জন। 9 জন। আচ্ছা, 9 জনের একটা পরিবার। এই পরিবার কৃষিকাজের সাথে জড়িত। তো বছর শেষে সব সমন্বিত কৃষিকাজ করে কেমন খরচ হচ্ছে, কেমন লাভ থাকছে, আপনাদের কেমন চলছে? কৃষিকাজ করে এই মনে করেন যে ঘর বাড়ি টুকিটাকি করছি, বাচ্চা কাচ্চা লেখাপড়া করে দিয়েছি, এইসব কৃষির থেকেই তো। আমাদের তার কোনো ইনকাম, বাড়তি কোনো ইনকাম নাই। আমাদের চাওয়া মনে করেন যে জিনিসের সব কিছুরই দাম বেশি, ফিডের দাম বেশি, ভুসির দাম বেশি, ইয়ার দাম বেশি, আমাদের খাবারের জিনিসের দাম বেশি। এগুলা জিনিসের দাম না কমাইলে তো আমাদের সমস্যা। এটাই আমাদের, উৎপাদন করতেও সমস্যা, উৎপাদন কম হয়, জিনিসের দাম হয় অনেক বেশি, এইটাই আর কি। ভাইয়ের মতো আমাকে বলতে হয় যে এইটাই আর কি, মানে এর যে আসলে বেশি তাদের কিছুই চাওয়ার নেই। তারা সবসময় মনে করেন যে আমাদের উৎপাদনের জন্য যে কাঁচামাল দরকার সেগুলো কমিয়ে নিয়ে আসা উচিত। আসলে এটা আমাদের সবারই মনে হয় যে উৎপাদনের জন্য কাঁচামালের দাম যদি এত বেশি হয়, সেখানে আসলে পণ্যের দাম তো আরও অনেক বেশি হয়ে যাওয়ার কথা। কিন্তু কৃষকরা সেই কতটুকু তারা লাভ করতে পারে? কৃষকের লাভের জায়গাটা খুবই কম, এটা আমরা সবাই জানি। তো কৃষককে আরও কিছু সহযোগিতা করতে হবে এবং সরকারিভাবে বেসরকারিভাবে সবাইকে আমাদের এগিয়ে আসতে হবে, তাহলেই আসলে তারা এগিয়ে যাবে। আর কৃষকরা এগিয়ে গেলে আমরাও এগিয়ে যাব, আমাদের দেশও এগিয়ে যাবে। অনেক ধন্যবাদ ভাই আমাদেরকে সময় দেওয়ার জন্য।